সচিবালয়ে চট্টগ্রাম নিউ মুরিং টার্মিনাল ও ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। ইমাম মুয়াজ্জিন খতিবদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ধর্মীয় নেতারা। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের মীমাংসা সংসদে জানালেন মির্জা ফখরুল। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ডক্টর মঈনের। পিলখানা হত্যাকাণ্ডে প্রথমবারের আসামি হচ্ছেন শেখ হাসিনা। জুলাই হত্যাযজ্ঞে হাসিনা কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি। এবং রাজধানীতে ভয়াবহ মশার উপদ্রব। গেল মাসের তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে 40%, 90 ভাগই কিউলেক্স প্রজাতির, বলছেন গবেষকরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। এখন পুরো সংবাদে আছি। সচিবালয়ের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্টরা। এছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয়েছে। এর আগে গেল সপ্তাহে এই বিষয়ে অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ 15 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। বৈঠকে কমিটির সবাই উপস্থিত ছিলেন। দর্শক, এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাফিউর রহমান। মাফিউর, সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের বৈঠক নিয়ে সর্বশেষ যে তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমি আসাদ। এই মুহূর্তে আমি আছি সচিবালয়ে। আপনি যেটি জানেন যে যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রী আজও সচিবালয়ে অফিস করেছেন এবং এখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামের নিউ মুরিং টার্মিনাল নিয়ে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়। এছাড়া বিডার চেয়ারম্যানও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া ফ্যামিলি কার্ড নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকটিও হয়েছে। এখানে সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় রয়েছে তারা উপস্থিত ছিলেন। এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ফ্যামিলি কার্ডের বিষয়টি প্রথমে পাইলট প্রকল্প আকারে ছোট করে শুরু করা হবে এবং পরবর্তীতে সারা দেশে এটি বিস্তৃত করা হবে। প্রথমে যেটি শোনা যাচ্ছে যে এটি প্রথমে হয়তো পরিবারের নারী সদস্যদের দেয়া হবে, তারপর এটি আস্তে আস্তে নারী সদস্যদের মাধ্যমে নারী সদস্যরাই এটি ফ্যামিলি কার্ড দিয়ে তারা যে সুবিধা পাওয়ার পরিবারের জন্য সেই সুবিধাটি তারা সরকার থেকে নেবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যে 6 সিটি কর্পোরেশনের যেই প্রশাসক নিয়োগ করা হয়েছে গতকালকে, সেই 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন। দেখা করার পর তারা বেশ কিছু সময় বৈঠক করেন। বৈঠকে 6 সিটি কর্পোরেশন যে প্রশাসক রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে 6 সিটি কর্পোরেশনকেই ক্লিন সিটি এবং গ্রিন সিটি করতে হবে। একই সাথে যে সামনে যে মশার উপদ্রব আসছে, সেই মশার উপদ্রব থেকে বাঁচতে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপও নেওয়ার জন্য প্রশাসকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া নগরীর নাগরিক জীবনকে কীভাবে আরও সহজ করা যায়, নাগরিকদের কীভাবে সুযোগ সুবিধা বাড়ানো যায় সেই বিষয়টিও দেখার জন্য বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সিটি কর্পোরেশনের যে মেয়র যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, প্রশাসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে তারা কতদিন আসলে ক্ষমতায় থাকবেন বা এই পজিশনে কতদিন থাকবেন। তারা বলেছেন নির্বাচন হলেই তারা আসলে এখানে এই প্রশাসকের দায়িত্ব ছেড়ে দেবেন, নির্বাচন পর্যন্তই তারা এই প্রশাসকের দায়িত্বে থাকবেন। আসাদ, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মফিউর রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেবে বিএনপি সরকার। তবে এর পরিমাণ এখনও নির্ধারণ হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরুর কথাও জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের কল্যাণ কামনা করেছেন ধর্মীয় নেতারা। আরিফুর রহমান ক্যামেরায় জানাচ্ছেন তানজিদ ভুইয়ার বিশেষ প্রতিবেদন।
নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম মুয়াজ্জিন খতিব সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা দিতে কাজ করছে তারেক রহমানের সরকার। একটি শান্তিপূর্ণ সমাজ, পরিবার, দেশ গঠনে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিষয়টি ইতিবাচক উল্লেখ করে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানালেন সচেতন নাগরিকরা। তারা যে উদ্যোগটা নিয়েছে এটি অত্যন্ত সুন্দর কাজ এবং ইমাম মুয়াজ্জিনরা এটার প্রাপ্য। আমি মনে করব যে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ইমাম মুয়াজ্জিনদেরকে 20 থেকে 25,000 টাকার মধ্যে যদি কমপক্ষে, তাহলে আশা করি ইমাম মুয়াজ্জিনের কিছুটা কি হবে, তাদের প্রাপ্য পাওয়া। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সনাতন ধর্মের প্রতিনিধিরা। সরকারকে ধন্যবাদ জানাই যেন উনি এখন উদ্যোগ নিয়েছেন যেন সুন্দরভাবে সবখানে ইউটিলাইজ করেন। আমাদের যারা পুরোহিত আছেন কিংবা ইমাম সাহেবরা আছেন সবার ক্ষেত্রেই ওনারা হয়তো অনেক পারিবারিকভাবে সচ্ছল থাকে না অনেকেই, সেই জায়গা থেকে যে ওনারা এই ভাতাগুলো পাবে অবশ্যই এটা আমাদের মন্দির বলেন মসজিদ বলেন সব দিক থেকে ইতিবাচক। বৈষম্যহীন সমাজ গঠনে এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এই খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরাও। সর্বদাই মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথাও জানান। প্রতিটি ধর্ম প্রতিষ্ঠানের যে পুরোহিতদেরকে মূল্যায়ন করার যে পদ্ধতি পূর্বে কোনো সরকারের আমলে পরিলক্ষিত হয় নাই, কিন্তু বর্তমান সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে এই যে টার্গেট বদান্যতা দেখাচ্ছেন, এটা আমি মনে করি অনন্য সাধারণ। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়, এই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি এবং আমাদের নতুন প্রধানমন্ত্রী তিনি আমাদের বিষয়টা চিন্তা করেছেন। আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা যে দলই করি কিন্তু তার পারফরমেন্সটা ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল এবং উই প্রে ফর হিম। আর ধর্মীয় নেতাদের এমন মূল্যায়ন সমাজে নতুন করে শান্তির বার্তা দেবে বলে মনে করেন জাতীয় মসজিদের পেশ ইমাম। ওলামায়ে কেরাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের শুকরিয়া আদায় করছে, শুকরিয়া জ্ঞাপন করছে এবং তার দীর্ঘ হায়াত এবং নেক হায়াত কামনা করছে। আল্লাহ পাক যেন এই সুন্দর সিদ্ধান্তের কারণে রব্বুল আলামিন তাকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। আসন্ন ঈদ উল ফিতরের আগেই সরকারের এই কার্যক্রম শুরু করবে বলেও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান মাহাদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে দু একটি এলাকায় এই কার্যক্রম শুরু করলেও পর্যায়ক্রমে তা সারা দেশেই চালু করা হবে বলেও জানান তিনি। জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। তানজিল ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে কিনা তা জাতীয় সংসদে নির্ধারণ করা হবে বলে জানালেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেয়াদ যেখানে আগেই শেষ হবে সেখানে নির্বাচন হবে বলে উল্লেখ করেন তিনি। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকভাবে যোগ দেন নবনিযুক্ত 6 সিটি কর্পোরেশনের প্রশাসক। সিটি কর্পোরেশন নিয়ে স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন তারা। মশক নিধন, যানজট, রাস্তাঘাট মেরামত সহ জনদুর্ভোগ লাঘবে কাজ করার অঙ্গীকার করেন তারা। আমরা মনে করছি যে রাজনৈতিক ঐক্য দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে তখন সিদ্ধান্ত দিয়ে আস্তে আস্তে চালু হবে। নতুন ইলেকশন হচ্ছে, আসবে, প্রশাসক আসবে অ্যাক্টিভ হবে। এখন আপনার মূল বিষয় হচ্ছে যে পুরো ইলেকশনগুলো কমপ্লিট করা। সেই ইলেকশন যখন হবে তখন আপনার সবচেয়ে বেশি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুর মঈন খান। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সব সময় উদার রাজনীতি এবং বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী।
বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরণ আইনের মামলায় প্রথমবারের মতো শেখ হাসিনা, জাহাঙ্গীর কবির নানক ও ফজলে নূর তাপস সহ একাধিক আওয়ামী লীগের নেতাকে আসামি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে জুলাই হত্যাযজ্ঞে দণ্ডিত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি চলছে। মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় নিয়মিত শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়া হলেও সেই অভিযোগেও মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সাজা বাড়ানোর আবেদন জানানো হয়। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মুদাসসির আলী। মুদাসসির, ট্রাইব্যুনালের কার্যতালিকায় থাকা বিষয়গুলোর অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি আসাদ, আজকে আপিল বিভাগে শেখ হাসিনা কামালের যে সাজা বাড়িয়ে যে মৃত্যুদণ্ডের বিষয়ে যে শুনানি হবার কথা ছিল সেটি খুব সম্ভবত আজকে হচ্ছে না। এদিকে বিডিআর হত্যা মামলায় যে বিস্ফোরক আইনে যে মামলা হবে শেখ হাসিনা, নানক, তাপসের বিরুদ্ধে, সে বিষয়ে কিন্তু আগামীকালকে নিশ্চিত হওয়া যাবে, যেহেতু আগামীকালকে কিন্তু 25 ফেব্রুয়ারি এবং 2009 সালের 25 ফেব্রুয়ারিতে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল এবং যতটুকু প্রসিকিউশন জানিয়েছে যে এখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজন মন্ত্রীদেরও কিন্তু সংশ্লিষ্টতার বিষয় রয়েছে বলে এখানে বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তো সেই বিষয়ে কিন্তু আগামীকালকে একটি মানে নিশ্চিতভাবে জানা যাবে। এদিকে আজকে কিন্তু ট্রাইব্যুনালে প্রথম কার্যদিবস ছিল নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি কিন্তু প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেছেন এবং বৈঠকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত কিন্তু আলোচনা হয়েছে এবং কিভাবে মামলা গতিশীলতা বাড়া যায় এই সংক্রান্ত কিন্তু একটি বৈঠকও হয়েছে এবং তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু 24টি মামলার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 24টি মামলা কিন্তু ফর্মাল চার্জ গঠন হয়েছে এবং 21টি কিন্তু ট্রায়ালে রয়েছে। তো তিনি এটি জানিয়েছেন। এদিকে কিন্তু ট্রাইব্যুনাল 2তে কিন্তু আজকে লক্ষ্মীপুরে যে হুমায়ুন কবির পাটোয়ারি, তার যে অসুস্থতাজনিত কারণে যে জামিন পাবার একটি বিষয় রয়েছিল, জামিন দেওয়া হয়েছিল, সেটা নিয়ে যে সমালোচনা হয়েছিল সে বিষয় নিয়ে কিন্তু ট্রাইব্যুনালে উঠেছিল এবং ট্রাইব্যুনাল বিচারপতি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তার প্রয়োজনীয় প্রমাণাদি পাওয়া না যাওয়ায় আরেকটি মামলার ক্ষেত্রে তাকে জামিন দেওয়া যায়নি। তো সেই বিষয়ে কিন্তু শুনানি হবে আগামী 2রা মার্চ। এদিকে একই ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ জুলাইতে সেই বিষয়ে কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে। তো আসাদ, এই ছিল আমার কাছে আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাওয়া তথ্য। মুদাসসির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ রোজাই দেশ জুড়ে নিম্ন ও সীমিত আয়ের মানুষের জন্য ভর্তুকিমূলক নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে টিসিবি। পণ্য বিক্রির খবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, টিসিবি কার্যক্রম কেমন দেখছেন আর ভোক্তাদের প্রত্যাশা কিংবা কোনো অভিযোগ? ধন্যবাদ আসাদ। খুলনায় কিন্তু যে টিসিবির কার্যক্রম চলছে সেই কার্যক্রম কিন্তু যে খুলনার যে নিম্ন মানুষরা তারা কিন্তু একটু স্বস্তি পাচ্ছে, কারণ রমজানের শুরুতে বাজারের যে ঊর্ধ্বগতি ছিল, মূল্যের যে ঊর্ধ্বগতি ছিল, সেটা কিছুটা কিন্তু এখন একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। কারণ টিসিবির কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু বাজারে টিসিবির যে পণ্যগুলি দিচ্ছিল সেগুলোর দাম কিন্তু একটু কমা শুরু করেছে এবং এখানের যে যারা নিম্ন আয়ের লোকজন টিসিবিতে দীর্ঘ সকাল থেকে লাইন ধরে যে টিসিবির পণ্যগুলি কিনছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এবং তারা বলেছে যে আমরা এই নিম্ন আয়ের লোকজন বাজারের চেয়ে কম মূল্যে যে পণ্যগুলি পাচ্ছি সেই পণ্যগুলিতে তারা পরিবার একটু স্বস্তি ভাবে রমজানটা কাটাতে পারছে এবং তারা এই সাথে আরেকটা দাবিও কিন্তু করেছে যে এই পণ্য মূল্য শুধু রমজান নয়, যদি সারা বছরই নতুন সরকার এটা চালু রাখেন টিসিবির পণ্য দিয়া, তাহলে তারা সারা বছরই স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন এবং সেই সাথে তারা এও দাবি করেছেন যে আরো বেশি, যেমন এখন প্রত্যেকদিন 15টি খুলনায় কিন্তু সিটি কর্পোরেশনে 31টি ওয়ার্ড রয়েছে
এবং একটা বিশাল এরিয়া, এখানে কিন্তু মাত্র প্রত্যেকদিন 15টি জায়গায় এই টিসিবির পণ্য দেওয়া হচ্ছে, কিন্তু অন্য এলাকাগুলি কিন্তু ফাঁকা থাকছে। তারা দাবি করছে যে এই 15টি জায়গার পরিবর্তে যদি আরো বেশি বাড়ানো যায়, 30টি জায়গাতে একসাথে টিসিবির পণ্য দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষরা, যারা নিম্ন আয়ের মানুষ আছে, তারা আরো সচ্ছলভাবে করতে পারবেন। এবং তারা বলেছে যে এখানে তারা যে লাইন ধরে টিসিবির পণ্য নিচ্ছেন, এতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ প্রত্যেকদিন 400 জনকেই লাইন ধরে দেওয়া হচ্ছে এবং কেউ বাদ করছে না, এবং কোনো অভিযোগ কিন্তু তারা তাদের কাছ থেকে আমরা পাইনি যে তারা কোনো অভিযোগ পেয়েছে কম দিচ্ছে বা এই ধরনের। তো সর্বোপরি বলা যায় যে খুলনা টিসিবির কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আচ্ছা, এই ছিল সর্বশেষ টিসিবির খবর। খুলনা। শহীদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন শহীদুল হাসান। রাজধানী জুড়ে তীব্র আকার ধারণ করেছে মশার উপদ্রব। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার সংখ্যা বেড়েছে অন্তত 40%। গবেষকদের তথ্য মতে এর প্রায় 90%ই কিউলেক্স প্রজাতির মশা। মশার অত্যাচারে অতিষ্ঠ নগর জীবন। কয়েল, অ্যারোসল কিছুতেই মিলছে না স্বস্তি। দর্শক, এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, মশার উপদ্রব বৃদ্ধি, সিটি কর্পোরেশনের কার্যক্রম সহ সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে আপনার কাছে কি বিস্তারিত আমাদেরকে জানাবেন? আসাদ, আপনাকে ধন্যবাদ। আমরা বর্তমানে যে স্থানটিতে রয়েছি সেটি হচ্ছে করাইল বস্তি এলাকা, এবং এখানে এই জায়গার আমার পেছনে কিন্তু একটি চিত্র আপনি লক্ষ্য করছেন যে এটি একটি নর্দমা, এবং এই যে নর্দমা সহ রাজধানীতে যে আপনার হলো খালগুলো রয়েছে সেগুলো কিন্তু মশার আতুরঘর, এবং এইখান থেকেই মশার কিন্তু উৎপত্তি হচ্ছে। এবং আমার কাছে গবেষকের কিছু তথ্য রয়েছে আমার কাছে। আমি যদি এই গবেষকের তথ্যগুলো যদি বলি, জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার সংখ্যা বেড়েছে অন্তত 40%, এবং গবেষকদের যে তথ্য সেটি মতে তাদের 90% কিউলেক্স প্রজাতির মশা। এবং আমরা একটু সাধারণ মানুষের কাছে যাব, তাদের কাছে একটু জানানোর চেষ্টা করব যে আসলে মশার উপদ্রবটা কীরকম। আচ্ছা, সন্ধে হলেই যে মশার উপদ্রব কীরকম লক্ষ্য করেন আসলে? যে আগের চেয়ে আগে কিছুদিন বেশি ছিল, পরে মাঝখানে হঠাৎ কম ছিল, এখন আবার অনেক বাড়ছে। এই যেমন এখানে ময়লা ফালায়, ময়লার জন্য, পচা পানির জন্য মশারও সৃষ্টি হচ্ছে, তো এখান মশার উপদ্রব অনেক বেশি। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে একটু শিক্ষার্থী আমার কাছে একজন রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে সন্ধে হলেই আসলে মশার উপদ্রব কীরকম লক্ষ্য করেন? সন্ধে হলে প্রচুর মশার উপদ্রব। আসলে আমরা আশা রাখবো যে এটা যেন পরিষ্কার করা হয়। আমরা আশা রাখি এটা যদি পরিষ্কার করা হয় তাহলে অনেকটাই মশার উপদ্রব কমবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আসাদ, আমার কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথাগুলো শুনলাম, তবে এই পর্যায়ে যদি আমি একটু আপনাকে বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষক কবিরুল বাশার একটি তথ্য দিয়েছেন। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মশার ঘনত্ব 40%-রও বেশি, এবং একজনকে ব্যক্তি প্রতি ঘন্টায় আপনার হলো যে প্রায় 800-রও কাছাকাছি মশা কামড় দেয়। এবং এই যে গবেষকরা যেটি বলছেন যে 3টি কারণে এই বছরে মশার প্রকোপ বেড়েছে। এই বছরে শীতের সাথেই মশার প্রকোপটা আগামভাবে এসেছে। একই সঙ্গে আপনার হলো যে নর্দমা জলাশয়গুলো দূষণ নিয়ন্ত্রণ করা হয়নি। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধির সংকট থাকায় এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এবং সাধারণ মানুষের প্রত্যাশা এটি দ্রুতই নিরসন তারা চায়। আসাদ, এই ছিল আমার সর্বশেষ মশার তথ্য এবং মশা নিয়ে রাজধানীবাসীর প্রত্যাশা। বিজন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মশার নিধনের খবর জানাচ্ছিলেন বিজন কুমার। কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের নারী শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। সকাল 6টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। দগ্ধের তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের 2%, জিল হকের শরীরে 54%, উম্মে হুমায়রার শরীরে 65% ও শিশু হুররামের শরীরে 6% দগ্ধ হয়েছে।
বান্দরবানের রুমা উপজেলায় মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জিএসের সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। এতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী সোমবার বিকেলে জেএসএসের সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে একটি এসএমজি, 2টি এসএমজির ম্যাগাজিন, 143 রাউন্ড এসএমজি অ্যানিমেশন, 14 রাউন্ড পিস্তল অ্যানিমেশন, একটি পিস্তল পাউচ, একটি রাউটার, 5 রাউন্ড এসএমজির খালি খোসা এবং ভারতীয় রুপি সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়। মৌসুমি শুরু না হওয়ার দেশের অন্যতম লেবু উৎপাদনকারী জেলা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পাইকারি ও খুচরা বাজারে মিলছে না পর্যাপ্ত লেবু। কিন্তু রমজানে লেবুর চাহিদা কয়েক গুণ বেড়ে যাওয়ায় তা দাম বেড়েছে কয়েক গুণ। 2 থেকে 4 টাকার লেবু প্রতি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সিলেট বিভাগের সর্ববৃহৎ পাইকারি লেবুর বাজার শ্রীমঙ্গলে সরবরাহ না থাকায় বিপাকে ব্যবসায়ী ও ভোক্তারা। বাগানে লেবু থাকলেও শুষ্ক মৌসুমের কারণে আকার খুব ছোট। আবার কিছু কিছু বাগানে লেবু উৎপাদন হলেও খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এতে হতাশ বাগান মালিক ও প্রান্তিক চাষিরা। বাজারে লেবু কম, চাহিদাটা বেশি এবং দামটাও বেশি। আমরা এক গাড়ি লেবু কামলা খরচ দিতে হয় প্রায় 2000-2500 টাকা, কিন্তু আমরা গাড়ি বিক্রি হয় বাজারে এসে 1000-1200 টাকা। আমাদের পকেট থেকে আমরা এই পয়সাগুলা ভর্তুকি দিত। মৌসুম না থাকলেও রমজান ঘিরে লেবুর চাহিদা ও দাম বেড়েছে কয়েক গুণ। ফলে ঢাকা, নরসিংদী, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা পড়েছেন বিপাকে। দাম দিয়ে লেবু নিয়ে গ্রামের বাজারে বিক্রি করা সম্ভব না, তাই আবার অনেকক্ষণ ঘুরে ফিরে। সময় মতো সার না পাওয়া, সেচ সুবিধার অভাব ও সারের উচ্চ মূল্যের কারণে লেবুর উৎপাদন কমেছে বলে জানান লেবু ব্যবসায়ী সমিতির সভাপতি। বৃষ্টি নাই, সেমনি আনবো মাল। বাগান মালিক তো গাছও তো লেবুই নেই, গাছ নষ্ট সেচের কারণে আর সারের কারণে গাছও নষ্ট হয়েছে। শেষ লেবু খাই শেষ, বাগানও লেবু নাই। একবার যেটা পারে এটাই শেষ, গাছ খালি। এর জন্য দাম। শ্রীমঙ্গলে প্রতি মাসে গড়ে প্রায় 50 কোটি টাকার লেবু বিক্রি হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সচিবালয় চট্টগ্রাম নিউ মুরিং টার্মিনাল ও ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক। ইমাম মুয়াজ্জিন খতিবদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট ধর্মীয় নেতারা। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন মীমাংসা সংসদে জানালেন মির্জা ফখরুল। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ডক্টর মঈনের। পিলখানা হত্যাকাণ্ডে প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা। জুলাই হত্যাযজ্ঞে হাসিনা কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি। এবং রাজধানীতে ভয়াবহ মশার উপদ্রব। গেল মাসের তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে 40%। 90 ভাগই কিউলেক্স প্রজাতির, বলছেন গবেষকরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।